মার্চ 1943 কে বলা হয় পাকিস্তান দিবস। আজকে আমরা বুঝতে পেরেছো? নেক্সট এখানে লাহোর প্রস্তাব সম্পর্কে কিছু বাংলায় ইনফরমেশন আছে, তোমাদের পড়তে সুবিধা আছে, কারণ এই জায়গাটা লাহোর প্রস্তাবটা বাংলায় একটু ভালো করে পড়ো। এটাকে কি বলা হয়, ঠিক আছে, এটা একটু ভালো করে। এটা হচ্ছে শুরু হয়েছিল যেটা সৈয়দ আহমেদ খানের টু নেশন থিওরিকে ধরে, ঠিক আছে। এটা একটু ভালো করে দেখো, ডিটেলটা দেখো, ঠিক আছে। লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি হয় মুসলিম লীগের সাবজেক্ট কমিটি দ্বারা, ভালো করে দেখো। অবশ্যই নেক্সট শিক্ষা বা আমরা যে এই যে প্রিপারেশন, ইন হুইচ সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাসেস দ্য রেজলিউশন ফর পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। করাচ্ছি। ও এটা তো পারবে, বলো কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে, কমেন্ট সেকশনে বলো। আর which among the following Congress session was known for concession to separate electorate for the Muslim by the Congress party? কিন্তু এত ভালো একটা প্ল্যাটফর্মের সাথে কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন কিন্তু শুরু করো। বলো কোনটা হবে কারেক্ট আনসার। concession of separate electorate for the Muslim by the Congress party কি বলেছে ভালো করে বোঝো। এটা কি দিতে হবে, পোল দিতে হবে না এটা বলে দিয়েছো রমিলা মজুমদার। এভরিডে ক্লাস এটা না লাহোর রেজলিউশন কি বললে, এটা কি বলে দিয়েছো। পার্মানেন্ট থাকে 7:30 থেকে 8:30, 10টা থেকে 11টা কারেক্ট আনসার নিয়ে থাকি প্লাস। এটাই তো জয়েন্ট ইলেক্টরেট যতদিন না হচ্ছে ততদিন সেপারেট ইলেক্টরেটকে অ্যাকসেপ্ট করেছে, তবেই তো কংগ্রেস মুসলিম লীগ সবাই একত্রিত হয়ে তাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডগুলোকে ব্রিটিশদের সামনে রেখেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ঠিক মিডিলে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 14 তে শুরু হয়েছে, প্রস্তাবিত করেছিল যে বদলে ভারতীয়দের দাবি মেনে নেবে কংগ্রেস ব্রিটিশ গভর্নমেন্ট, তো ঠিক 60 এর ঠিক মিডিলে সমস্ত পার্টি মিলে একত্রিত হয়ে তারা কি করেছে, তাদের দাবি জানিয়েছে ব্রিটিশদের কাছে। তার কারণ হচ্ছে কেন মুসলিম লীগ একত্রিত হলো, আমরা 1911 পার্টিশন রোধ করা, আর একটা হচ্ছে আমাদের টার্কি ইতালির সাপোর্ট করেছিল ইতালিকে ব্রিটিশরা। এই দুটো ঘটনায় একটা ইনসিকিউর হয়েছিল তাদের মধ্যে এবং তারা সাপোর্ট করেছিল কংগ্রেসকে। আগমন বলে একটা নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হু ফাউন্ডেড অনুশীলন সমিতি অফ ঢাকা, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। তফাৎটা রয়েছে যে প্রি ক্লাস আমরা কি বলি বা ক্লাসের কি। এখানে বিষয়টা হচ্ছে যে অনুশীলন সমিতি ঢাকা লিমিটেড সিলেবাস, লিমিটেড প্র্যাকটিস সেট, লিমিটেড পিডিএফ নোটস এবং ডাউট ক্লিয়ারিং সেশন বাই টপ এডুকেটরস। আচ্ছা এখানে একটা বিষয় আছে যে অনুশীলন সমিতির যে ডিভাইড হওয়া আর ঢাকা অনুশীলন সমিতি একটা সেপারেট হওয়া, এখানে দুটো তারিখ আছে, একটা 1905 একটা 1906, এই দুটো ডেট ইম্পর্টেন্ট। যখন 16 অক্টোবর 1906 হয়, 05 যখন পার্টিশন মানে হয়ে যাচ্ছে, পার্টিশন একদম হাতে নাতে যেটাকে বলে মানে এফেক্টেড হচ্ছে, তো তখন হচ্ছে দুটো ভাগই আলাদা হয়ে যায়, মানে ঢাকা অনুশীলন, কিন্তু অনুশীলনের আন্ডারে তখন ঢাকা ছিল, মানে সেটা হচ্ছে ক্যালকাটা অনুশীলনেরই পার্ট ছিল। আর 1906 এ এর একটা আলাদা আইডেন্টিটি হয়, কারণ এদের আইডিওলজির সাথে ক্যালকাটা অনুশীলন সমিতির আইডিওলজি মিলছে না, কারণ এক্সট্রিমিজম যদি আমি বলি এক্সট্রিমিজম সেটা হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি। তারা চাইছিল গদরিসদের সাথে একত্রিত হয়ে ব্রিটিশদের ভারত ছাড়া করে এবং বিভিন্ন রকম ষড়যন্ত্র মামলাগুলো তারা সেই সময় করছিল। তো এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু প্রথম যখন ঢাকা অনুশীলন সমিতি এস্টাবলিশ হয় তখন কিন্তু 1906 এ কিন্তু না, এটা কিন্তু অনেকেই ভুল করে। তো এখানে একটু ভালো করে দেখবে, এখানে লেখাই আছে ঢাকা অনুশীলন সমিতি ওয়াজ আ ব্রাঞ্চ অফ দ্য অনুশীলন সমিতি, ছিল ব্রাঞ্চ অফ দ্য অনুশীলন সমিতি, ফাউন্ডেড ইন দ্য সিটি অফ দ্য ঢাকা নভেম্বর 1905। 2 বছর পর্যন্ত ভালো করে আমরা, আর 1906 এ মোর দ্যান 500 ব্রাঞ্চেস হয়ে যায়। 1906 এর একটা আলাদা আইডেন্টিটি হয়ে যায় এবং এদের কার্যকারিতাও আলাদা হয়ে যায় পিডিএফ ক্যালকাটা অনুশীলন সমিতির সাথে করতে গেলে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু মনে রাখবে, এখানে কিন্তু কোনো কনফিউশন রাখবে না যে ঢাকা অনুশীলন সমিতি 6 করো, কিন্তু অনেক অপশনে কিন্তু 5 থাকে না, তখন 6 করতে হয়। আজকে আমাদের অনেক অপশনে কি থাকে 5 থাকে না, যদি নভেম্বর 5 থাকে আর যদি তোমার 6 থাকে, যদি 5 6 দুটো থাকে তাহলে obviously 5 করবে। মানে এখানে কি বলে, আর যদি 5 না থাকে তাহলে 6 ব্রাদার্স আছে। কোনটা কারেক্ট আনসার প্রত্যেকে বলো। গ্র্যান্ডমাদার অফ দ্য ইন্ডিয়ান রেভলিউশনারি মুভমেন্ট, তো ম্যাডাম কামা। আনসার কি হবে, বলবন্ত। হু অ্যামং দ্য ফলোইং এস্টাবলিশড হিন্দু ধর্ম সংরক্ষিণী সভা, হিন্দু ধর্ম সংরক্ষিণী সভা, হ্যাঁ চ্যাপেকার ব্রাদার্স দামোদর
তো এই বালকৃষ্ণ চাপেকার, দামোদর চাপেকার। আচ্ছা, এখানেও একটা কনফিউশন হয়। 1895 কমিট পলিটিক্যাল 1895 1894 এই দুটোকে নিয়ে, ঠিক আছে? এটাও একটুখানি 5 আর 4টা একটু পড়বে, কারণ ম্যাক্সিমাম অনেক জায়গাতে কিন্তু 4 থাকে, আবার অনেক জায়গাতে কিন্তু 5 থাকে, 95 থাকে। এগুলো একটু দেখে শুনে কিন্তু আনসার গুলো করবে। হু ফাউন্ডেড সত্য সাধক সমাজ? সত্য সাধক সমাজ সম্পর্কে কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। এখানে আমরা জানি যে পাটকে একজন দিচ্ছি বল। গভর্নমেন্ট অফিশিয়াল ছিলেন, যেখানে মহারাষ্ট্রের যে ফেমাইন কন্ডিশন, হে কি করে দিলাম, দাদা ভুল দিয়েছি, ফেমাইন উনি যখন রিয়েলাইজ করলেন ভুল যে দিয়েছি, মানুষের ভুল এই দিয়েছি। দুরবস্থার জন্য সত্য সাধক সমাজ দায়ী, ব্রিটিশরা দায়ী। তো এই একদম correct answer। এই ব্রিটিশ রাজকে উচ্ছেদ করতে হবে ভারতবর্ষ থেকে। সত্য সাধক সমাজের তখনই কিন্তু উনি জ্যোতিরাও ফুলে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, কারণ জ্যোতিরাও ফুলে শুধু আনটাচেবলদের জন্যই না, ওনার আন্দোলনটা একটু অন্যরকম ছিল। ওনার আন্দোলনটা ছিল যে সমাজ থেকে যারা চ্যুত হচ্ছে, সমাজ যাদেরকে সরিয়ে দিচ্ছে, সমাজে যাদেরকে মেনে নিচ্ছে না, সমাজ থেকে যারা কষ্ট পাচ্ছে, বিশেষ করে ওম্যান এবং আনটাচেবল, এরা দুজনই হচ্ছে ফুলে, জ্যোতিরাও ফুলের কিন্তু ফোকাস ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট আর আনটাচেবল এম্পাওয়ারমেন্ট, আনটাচেবল এডুকেশন। বুঝতে পেরেছো? তো জ্যোতিরাও ফুলে হবে কারেক্ট আনসার, যেখানে আমরা দেখি যে জ্যোতিরাও ফুলে এবং তার ওয়াইফ আমাদের এখানে আমরা দেখতে পাই যে মহিলা স্কুল, ফার্স্ট গার্লস স্কুল 1848 খ্রিস্টাব্দে সাবিত্রীরাও দুজনে মিলে, এটাই ছিল প্রথম মহিলাদের শিক্ষা ব্যবস্থার প্রথম ইনিশিয়েটিভ। কারণ বেথুন স্কুল হচ্ছে তারপরে হয়, সবার আগে হচ্ছে তোমার এই জ্যোতিরাও ফুলে আর সাবিত্রীরাও ফুলে। আর তার আগে ওমেন এডুকেশন নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন ব্যাপটিস্ট মিশনারি, সেটা একটা অর্গানাইজেশন, খুব অল্প সংখ্যক, ওটা কোনো গ্র্যান্টেড হয়নি। আমি যদি বলি গ্র্যান্টেড অর্গানাইজেশন হিসেবে প্রথম ইনিশিয়েটিভ খুব ইম্পর্টেন্ট ফুলে, সাবিত্রীরাও ফুলে। তো অবশ্যই দেখে নেবে এখানে সত্য সাধক সমাজের উদ্দেশ্য কি ছিল, রিজেক্ট অল কাইন্ড অফ দ্য ব্রাহ্মণ ডমিনেশন, কারণ তোমাদের জিজ্ঞাসা করে, এম জিজ্ঞাসা করে অন দ্য বেসিস অফ দ্য রিলিজিয়ন অন অল রিলিজিয়াস সোর্সেস, ইনইকুয়ালিটি, যেখানে ইনইকুয়ালিটি সমাজ থেকে দূর করা, এবং আনটাচেবল কাস্ট ক্রিড সব দূর করে তাদের প্রায়োরিটি দেওয়া, এটাই প্রধান উদ্দেশ্য ছিল। তো ভালো করে মনে রাখবে। আর এখানে ওনার সম্পর্কে কিছু ডিটেল আছে, উনি কি কি চেয়েছিলেন, ফাদার অফ দা সোশ্যাল রেভলিউশন মডার্ন ইন্ডিয়া, এটা একটুখানি ভালো করে দেখবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, জ্যোতিরাও ফুলে সম্পর্কে আরো কিছু ডিটেল আছে, এটাও একটুখানি দেখবে। ওনাকে বলা হয় যে পাওয়ারফুল নন ব্রাহ্মণ মুভমেন্ট, এই জন্য উনি ইম্পর্টেন্ট ছিলেন। নেক্সট ঘটনাচক্রে কি হয়েছিল, 8000 টাকা ক্যাশ হু ওয়াজ করা ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট এগুলো আমাদের প্রেসিডেন্ট মনে অফ রাখতে হবে। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 31 ডিসেম্বর 1920। কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে ট্রেন বল। নাম্বার, ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? কারা কারা হ্যাংড হয়েছিল, কালাপানিতে কাদেরকে পাঠানো হয়েছিল, একজন ঘটনাচক্রে মারা যায়, কারা কারা প্রধান আরোপী ছিলেন, রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, চন্দ্রশেখর আজাদ, শচীন্দ্র বক্সী, কেশব চক্রবর্তী, মমন্থনাথ গুপ্তা, মৌরি শর্মা। দেখো 1 থেকে 10 এর মধ্যে কারা কারা রয়েছে, এখানে আমাদের আনসার হবে লালা লাজপত। নেক্সট দ্য মোকলার এআইটি, আর এই এআইটিইউসি পরবর্তীকালে কি হয়ে যায়, ভেঙে যায়। কি নিয়ে ভেঙে যায়? আমাদের হোয়াইট লেবার বিল, যেটা নিয়ে হোয়াইটলি কমিশন যাকে আমরা বলি, এই হোয়াইটলি কমিশন দিয়ে এআইটিইউসি ভেঙে যায়, এআইটিইউএফ তৈরি হয়। নন ট্রাইবাল লিড করেন হচ্ছে, তখন আমাদের লিডার কে ছিলেন, প্রেসিডেন্ট কে ছিলেন, তখন আমাদের নাম হবে জওয়াহরলাল নেহরু, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে জ্যোতিরাও ফুলেকে মহাত্মা উপাধি কে দেয়? যেখানে আমরা দেখতে পাচ্ছি জ্যোতিরাও ফুলেকে, এটা মনে হয় এখানে নেই, জ্যোতিরাও ফুলেকে মহাত্মা উপাধি কে দেয়? 1921 অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল ব্রিটিশ অথরিটির এগেইনস্টে, এবং যারা ব্রিটিশদের সাপোর্ট করে, যারা কে দেয় বলো, বা যেমনি গোষ্ঠী, তাদের এগেইনস্টে। জ্যোতিরাও ফুলেকে সম্পর্কে অপশন দিতে হবে, তাহলে ছাড়ো আমি আনসার বলেই দিচ্ছি। ভালো করে দেখো, বিত্তল রাও, আমরা আলোচনা করব। বিত্তল রাও কৃষ্ণাজি বন্দেকার, প্রত্যেককে বলা হচ্ছে কৃষ্ণাজি একাডেমি ক্লাসে তোমরা জয়েন করো, কৃষ্ণাজি প্রত্যেককে ক্লাসে বন্দেকার, তাড়াতাড়ি সম্ভব।
ওয়ান্দেকার ইউজ করো আর এই নামটা মনে রেখো। ভিত্তাল রাও কৃষ্ণাজি ওয়ান্দেকার, যিনি মহাত্মা উপাধি দিয়েছিলেন জ্যোতিরাও ফুলেকে। যেমন আমির চাঁদ বম্বওয়াল উপাধি দিয়েছিলেন সীমান্ত গান্ধী খান আব্দুল গফফার খানকে। যেমন মহাত্মা উপাধি তোমার এক মিনিট দাঁড়াও, মহাত্মা উপাধি রবীন্দ্রনাথ টেগর দিয়েছিলেন গান্ধী কনস্পিরেসিতে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো আমাকে মনে রাখতে হবে। আচ্ছা, আর করানো যাবে না কারণ টাইম শেষ হয়ে গেছে, আমি বাড়ালাম বলে, নাহলে একটু শেষ হয়ে যেত। সবাইকে থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাস, ঠিক আছে? ক্লাস কালকেও আছে, পরপর ক্লাস হবে এখন, মানে 15, 16, 17, 18 পরপর হবে, ঠিক আছে? আবার গিয়ে 21 তারিখে একটা ছুটি আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। এরকম বিভিন্ন রকম আলোচনা হবে, ডিটেল আলোচনা হবে, সব রেভলিউশনারি গুড ডায়েট শুভেচ্ছা রইলো। আর শুভেচ্ছা, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? আর কালকে তো বইটই তোমাদের জমাই থাকবে, হয়তো সবার বাড়িতে পুজো টুজো হবে, শুধু কোয়েশ্চেন আনসার গুলো শুনো, আলোচনা হবে, তাহলেই হবে। থ্যাংক ইউ সবাই। খাবারের কন্ডিশন বা থাকা, যেখানে তাদের সাথে ভালো মানুষের মতো ব্যবহারে, মানুষের মতো যোগ্য খাবার তাদেরকে দিতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে, ঠিক আছে? তাদেরকে থাকার একটা যোগ্য বাসস্থান দিতে হবে। তো এগুলো গুলো দাবি করা হয়েছিল জেল কর্তৃপক্ষের কাছ থেকে, এবং সেখানে যেহেতু তারা মানেনি, এখানে হাঙ্গার স্ট্রাইক করা হয়। 64 দিনের হাঙ্গার স্ট্রাইকের পর যতীন দাস কিন্তু মারা যায়। এখানে যতীন্দ্রনাথ দাস আমরা জানি, ওনাকে লাহোর কনস্পিরেসি কেসে গ্রেপ্তার করা হয়, এবং উনি বোম মেকার ছিলেন, যে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে বোমা ফেলা হয় সেখানে। তো হি ওয়াজ অ্যারেস্টেড ফর এ Lahore conspiracy case and imprisoned the Lahore jail. The condition of Indian inhabitants of the jail was deplorable. Began hunger strike demanding equality for Indian prisoner. His death shocked nation and thousand people rushed to pay homage to him. This was a crucial moment in the resistance against the illegal detention of Indians. He embraced death in Lahore jail after fasting 63 days. 1929 13th সেপ্টেম্বর উনি মারা যান। 1929 13th সেপ্টেম্বরে উনি মারা যান, 24 বছর বয়সে। নেক্সট, হু এস্টাবলিশ দ্য হিন্দু ধর্ম সংরক্ষণী সভা 1895? এখানে আমাদের আনসার কি হবে? চাপেকার ব্রাদার্স। তো চাপেকার ব্রাদার্স সম্পর্কে কি বলা যায়? টু ব্রাদার্স দামোদর চাপেকার, বালকৃষ্ণ চাপেকার বিজ্ঞান প্রসেস দ্য রেভলিউশনারি। কারণ আমরা জানি যে রেভলিউশনারি মুভমেন্টের জন্য ইম্পর্টেন্ট মহারাষ্ট্র, এবং মহারাষ্ট্রতে আমরা যে চাপেকার ব্রাদার্সের আমরা দেখি যে ফেমাইন কমিশন, যে র্যান্ড আইরিস্ট, তো তাদের হত্যা মামলা, এবং সেখানে আমরা দেখতে পারি যে রেভলিউশনারি হিন্দু ধর্ম সংরক্ষণী সভা, এটা খুব ইম্পর্টেন্ট একটি অর্গানাইজেশন। এবং আমরা জানি যে এই র্যান্ড আইরিস্ট হত্যা মামলা বা প্লেগ কমিশনের যে সমস্যাটা ছিল, প্রথমত মহিলাদের ওপর একটা অসম্মানজনিত অত্যাচার, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বলতে পারি যে এখানে ধর্মগত একটা বিষয় আছে। কারণ প্লেগ কমিশনের নিয়ম, মানে আদেশ অনুযায়ী যত ইঁদুর আছে, ঠিক আছে, সবাইকে কি ধরে মেরে ফেলা। তো এই ইঁদুর বিষয়টা হচ্ছে, এটা একটা রিলিজিয়াস ইস্যু হয়ে যায় গণপতি বাপ্পার সাথে, ঠিক আছে? তো এই বিষয়টাকেও কিন্তু যে ব্রিটিশাররা কী করছে, ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওয়েল নন রেভলিউশনারি ফ্রম মহারাষ্ট্র, প্লেগ কমিশন র্যান, ডিসিপল অফ লোকমান্য তিলক, 3 of them, বালকৃষ্ণ, বসুদেব এবং দামোদর, ঠিক আছে? তো যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, রামপ্রসাদ বিসমিল উনি যুক্ত ছিলেন কোন ঘটনার সাথে? আলিপুর বম কেসের সাথে, কানপুর কনস্পিরেসি, কাকুরি বম কনস্পিরেসি এবং মিরাট কনস্পিরেসি। তো আমরা সবাই জানি এখানে কাকুরি বম কনস্পিরেসি হবে কারেক্ট আনসার। এখানে রামপ্রসাদ বিসমিল সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, যেটা আমরা দেখতে হবে। ওয়াজ অ্যান ইন্ডিয়ান রেভলিউশনারি হু পার্টিসিপেটেড ইন মাইনপুর কনস্পিরেসি 1980। সেম বিষয়, সেটা হচ্ছে রাজদ্রোহিতার আরোপ, মাইনপুর কনস্পিরেসিও এটা করা হয়েছিল, যেখানে ব্রিটিশ রাজের বিরুদ্ধে একটি বড় কনস্পিরেসি করা হচ্ছিল। তো সেখানে হচ্ছে আমাদের মিস্টার দীক্ষিত এবং রামপ্রসাদ বিসমিল মিলে, as well as the freedom fighter, patriotic poet wrote in Hindi and Urdu, বিভিন্ন রকম দেশপ্রেমের কবিতা উনি লিখেছিলেন হিন্দি উর্দু দুটো ল্যাঙ্গুয়েজেই। সরফরোশি কি তামান্নার আমাদের সেভারাল ইন্সপিরেশন প্যাট্রিয়টিক, যার মধ্যে সরফরোশি কি তামান্না, এই গানটা হচ্ছে আমাদের স্লোগান, আমরা বলতে পারি যে মোটিভেশন সং ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে। তো এখানে আমরা দেখে নেব যে অ্যারেস্ট কত সালে হয়, গোরখপুর জেলে উনি ছিলেন।
Next, who threw two bombs on the door of the Central Assembly in New Delhi and 8 April 1929? Who threw two bombs? Then Bhagat Singh এবং রাজগুরু হবে, বটুকেশ্বর দত্ত হবে। So Bhagat Singh disapproved the two should be assaulted the bombing in the party. 8 April 1929, Singh and Dutt threw a bomb on a corridor of the assembly, shouted Inqilab Zindabad. This was followed by a shower of the leaflets stating that it was a loud voice to make the deaf hear. বলেছে এই ঘটনা বা এই বোমা, এই হালকা বোমা ফেলার কারণ কি ছিল? এখানে কাউকে মার্ডার করা না, এখানে হচ্ছে যারা এতদিন ধরে যে ভারতীয়রা দাবি করে আসছে এবং এই পাবলিক সেফটি, এই আন্দোলনগুলোকে বন্ধ করার জন্য পাবলিক সেফটি বিল এনে কী করছে, বন্ধ করার চেষ্টা, ইলিগাল হিসেবে ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে। তো সেখানে বহুদিন ধরে ভারতীয়দের আন্দোলনের কথা না শুনে ব্রিটিশ গভর্নমেন্টের এই পরিচয়, তো সেখানে যারা কানে শুনতে পায় না তাদেরকে জাগানোর জন্য এই চিৎকার বা এই ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে প্রত্যেককে বলা হচ্ছে যারা এখন আনএকাডেমি ক্লাসে জয়েন করুন, তারা প্রত্যেকে ক্লাসে জয়েন করে যত তাড়াতাড়ি সম্ভব। অবশ্যই আমরা রেফারেল কোড ইউজ করতে পারি, জন্য 10% ডিসকাউন্ট পাবে। নেক্সট এখানে ভগৎ সিং সম্পর্কে কিছু ইনফরমেশন আছে। ভগৎ সিং অর্গানাইজেশন, নওজীবন ভারত সভা, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, কিষাণ পার্টি, এগুলো সব। এবং ফ্রিডম মুভমেন্টে অর্গানাইজেশন কি আছে? অর্গানাইজড পাঞ্জাব নওজওয়ান ভারত সভা 1926, reorganized Hindustan Republican Association, threw two bombs in the Legislative Assembly chamber in Delhi. Next, the main brain behind hurling a bomb at Lord Hardinge while he was making his state entry into Delhi was. So, কোনটা হবে correct answer? Main brain behind the hurling a bomb at Lord Hardinge. He was making his state entry into Delhi was. রাসবিহারী বোস আছে, ভগৎ সিং আছে, শচীন্দ্র সান্যাল আছে এবং যতীন দাস আছে। এখানে আমাদের আনসার কি হবে? দিল্লি, লর্ড হার্ডিঞ্জ দিল্লি কনস্পিরেসি কেস, রাসবিহারী বোস আমরা সবাই জানি। তো রাসবিহারী বোস বা দিল্লি কনস্পিরেসি কেস খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ছিল আমাদের কমিমোরেট, আমরা বলতে পারি যে ক্যাপিটাল ট্রান্সফারের একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে এখানে বড় একটা ষড়যন্ত্র করা হয়েছিল। তোমার রাসবিহারী বোস, তারপরে বসন্ত কুমার বিশ্বাস, শচীন্দ্রনাথ সান্যাল, এদের প্রত্যেকের সাথে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হার্ডিঞ্জের ওপর বোমা ফেলার একটা প্ল্যান করা হয়েছিল। যে দ্য দিল্লি কনস্পিরেসি কেস অলসো নোন অ্যাজ দ্য দিল্লি লাহোর কনস্পিরেসি refers to the conspiracy 1912 to assassinate the then Viceroy of India Lord Hardinge on the occasion of the transferring the capital of British India, Calcutta, to New Delhi. Hatched by the Indian revolutionary underground in Bengal and Punjab headed by Rajbihari Bose, the conspiracy culminated on the attempt assassination 23rd December 1912 when a homeland bomb was known into the Viceroy's Hoda when the ceremonial procession moved through the Chandni Chowk suburb of Delhi. নেক্সট হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসবিহারী বোস সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কি অর্গানাইজার ছিলেন গদর রেভলিউশনে, কারণ আমরা জানি যখন ফার্স্ট লাহোর কনস্পিরেসি যেটাকে আমরা বলি, যে গদরিস্টরা এখানে রাসবিহারী বোসও লিড করেছিলেন সেনা অভ্যুত্থানের ঘটনা। তো প্লেড এ ক্রুশিয়াল রোল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজের ক্ষেত্রে ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজাদ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মিনস আজাদ হিন্দ ফৌজ, ঠিক আছে। এবং অ্যাক্টিভেটেড দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল ইজ অ্যাব্রড and persuaded the Japanese authority to support the stand of the Indian nationalism, performed a key role in establishing the Indian Independent League, and attempt the assassinated Lord Hardinge throwing a bomb 23rd December 1912. So 1943 they handed over the charge of the Azad Hind Force to Subhash Chandra Bose, and Japanese government honored him the Order of the Rising Sun. তো যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, where the Godor revolutionaries who become the active during the outbreak of the First World War based. তো কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে আমাকে বলো, প্রত্যেকে বলো কোনটা হবে কারেক্ট আনসার। প্রত্যেকে এখানে আমাদের কি হবে? Where were the Godor revolutionaries who become the active during the outbreak of the First World War?
সেন্ট্রাল আমেরিকা, নর্থ আমেরিকা, ওয়েস্ট আমেরিকা অ্যান্ড সাউথ আমেরিকা। আমরা সবাই জানি নর্থ আমেরিকা হবে কারেক্ট আনসার, তো বি হবে আমাদের কারেক্ট আনসার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গদর রেভলিউশনারিজ ওয়ার বেসড ইন দ্য স্যান ফ্রান্সিসকো অ্যান্ড ব্রাঞ্চেস অ্যালং দ্য US coast and Far East. The Godar Party was an Indian revolutionary organization primarily founded by Indians. The party was multi-ethnic and had Sikh, Hindu, Muslim leaders. The party was headquartered in San Francisco, United States. Next, এখানে Bashumati. Bashumati, the oldest Bengali daily paper, was edited by কে হবে? আনন্দ মোহন বোস, সুরাইয়া সেন, বারীন্দ্র কুমার ঘোষ এবং ভিডি সাভারকার। এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে বারীন্দ্র কুমার ঘোষ। was born at Noorwood near London on 5th January 1880. He was younger brother of Aurobindo Ghosh. 1906 to spread the revolutionary ideas to provide favor Swadeshi movement. Bengali Weekly, he started the Bengali Weekly, the Jugantar. In 1907 he started Maniktala group with Bagha Jyoti and a few young revolutionary activists for the collections of arms and ammunitions and manufacturing explosive. He was sentenced to death by trial known as Alipur bomb case. Later the sentence was commuted to life sentence imprisonment and was sent cellular jail in Andaman 1909. 1920 Barindra Kumar Ghosh was released. 1933 তে উনি বারীন্দ্র কুমার ঘোষ ইংলিশ উইকলি দ্য ডন অফ ইন্ডিয়া শুরু করেন। দ্য ডন অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট, এই পুরো জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হি ওয়াজ অলসো অ্যাসোসিয়েটেড দ্য স্টেটসম্যান নিউজ পেপার অ্যান্ড আর্ন দ্য টাইটেল কলিউমনিস্ট ওনাকে বলা হয়, এবং 50-এ উনি দৈনিক বসুমতী শুরু করেছিলেন। তাহলে ওনার প্রত্যেকটা কোন কোন নিউজ পেপারের সাথে উনি অ্যাসোসিয়েট ছিলেন, এই প্রত্যেকটা রেড মার্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তো আমাকে কিন্তু মনে রাখতে হবে। তো এখানে বারীন্দ্র কুমার ঘোষ হবে কারেক্ট আনসার। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্য লিডার অফ দ্য গদর পার্টি ইন বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা ওয়াজ ম্যাডাম বিকাজি কামা, লালা হরদয়াল, শ্যামজি কৃষ্ণ বর্মা, বোথ ইয়াং। এখানে কোনটা হবে কারেক্ট আনসার? কোনটা হবে কারেক্ট আনসার এখানে? দ্য লিডার্স অফ গদর পার্টি ইন বেঙ্গল অ্যান্ড উড়িষ্যা ওয়াজ। তো এখানে আমাদের আনসার কি হবে? এ অ্যান্ড বি বলেছে না, লালা হরদয়াল হবে। তো লালা হরদয়াল সম্পর্কে আমরা পড়বো। শিখ অ্যান্ড হিন্দু পাঞ্জাবি ইন USA started Gadar movement to free India from British rule in early 1900. It took the name from a weekly paper Gadar published commemoration of the revolt of 1857. It was founded by Sohan Singh Bhakna and Lala Hardayal. Its aim was to get rid colonial superpower means armed struggle and to set up the national democratic government on the subcontinent. তো এটা আমাকে মনে রাখতে হবে। নেক্সট এখানে লালা হরদয়াল সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে, এগুলো আমাকে মনে রাখতে হবে। was an Indian nationalist revolutionary who founded the Gadar Party in America, gave up the Indian civil service and prestigious Oxford scholarship for freedom movement, worked as editor of Indian nationalist publication Bande Mataram, Bikaji Kama, আমরা জানি Bikaji Rustam Kama. His simple living and intellectual acumen inspired many expatriate Indian living in Canada and the USA to fight against the British imperialism during the First World War. In 1987, India Department of Post issued a commemorative stamp in his honor. তো এগুলো আমাকে কিন্তু মনে রাখতে হবে। সরোজিনী নাইডু was elected Congress president. এখানে আমরা হরিপুরা দেখতে পাচ্ছি, বম্বে দেখতে পাচ্ছি, মাদ্রাস স্টেশন দেখতে পাচ্ছি, কানপুর। তো আমরা সবাই জানি এখানে কানপুর হবে কারেক্ট আনসার সরোজিনী নাইডুর জন্য। তো সরোজিনী নাইডু সম্পর্কে এখানে দেখা যাচ্ছে যে ইন 1925 নাইডু প্রিসাইডেড ওভার দ্য অ্যানুয়াল সেশন। আমরা জানি যে এখানে আমাদের কনফিউশন হয় যে প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ট, প্রথম মহিলা ইন্ডিয়ান ভারতীয় ছিলেন সরোজিনী নাইডু, প্রথম বেঙ্গলি ছিলেন নীল সেনগুপ্তা 34। তো এখানে আমাদের 25 কানপুর সেশন খুব ইম্পর্টেন্ট। RSS ফাউন্ড হয়েছে হেডগিয়ার
ফাউন্ডার ছিলেন। 1929 she presided the East African Indian Congress in South Africa, খুব ইম্পর্টেন্ট এটা, ইস্ট আফ্রিকান ইন্ডিয়ান কংগ্রেস ইন সাউথ আফ্রিকা কে সামলেছিলেন, তো সেখানে হবে 1929 সরোজিনী নাইডু। she was awarded the কাইজারি হিন্দ মেডেল by the British government for his work during the plague epidemic in India। সরোজিনী নাইডু সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, একটু ভালো করে দেখে নেবে। A country's greatness lies in its ideals of love and sacrifice that inspired mother of the race। এই কোটেশনটা খুব ইম্পর্টেন্ট ওনার সম্পর্কে। নেক্সট যেটা আমরা আলোচনা করছি, which of the following statement given below in regard to peasant movements in 1930 to 40 is not incorrect। not incorrect বলেছি, আর not incorrect তার মানে কারেক্ট কোনটা? এখানে আমরা কনকারেন্ট গ্রেট ইকোনমিক ডিপ্রেশন বলি, এখানে দেখতে পাচ্ছি ইকোনমিক ডিপ্রেশন, কারেক্ট আনসার। দে ওয়ার also inspired the mass struggle launched All India National Congress 1930, correct answer। They demanded for fundamental reforms like abolition of zamindari and existing agrarian system। তো এখানে কি বলেছে, during the era peasant movement did not demand any changes, abolition zamindari in the existing agrarian system created the ground basic reform in the post independent India। তো এখানে আমাদের আনসার তাহলে কি হলো, ডিমান্ডেড দ্য ফান্ডামেন্টাল রিফর্মস, যেটা বলা হয়েছে 1930s to 40s এ, ইজ নট ইনকারেক্ট, তার মানে কারেক্ট কোনটা? আমাদের 1 2 হবে কারেক্ট আনসার বি। নেক্সট, আর্লি পিজেন্ট রেবেলিয়ন আমরা কি দেখতে পাই, দ্য নিউলি এস্টাবলিশড colonial state was extremely hostile and numerous wandering communities which were looked upon by its disruptive potentially criminal। Therefore, since its very inceptions of colonial began to take steps to curb the autonomy and mobility of such communities. Through this, rebellion was eventually suppressed, and similar conflict arising out the colonial state, distrust of wandering communities remained a recurring feature of the 19th century and partly also the first half of the 20th century। তো এই পুরো আর্লি পিজেন্ট রেবেলিয়নটা আমাদের পড়তে হবে খুব ভালো করে, যে আর্লি পিজেন্ট রেবেলিয়নের উদ্দেশ্য কী ছিল, এটা ফলাফল কী ছিল, ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে নাও। প্রত্যেককে তোমাদের সবাইকে ধন্যবাদ। ক্লাসে ভালো করে ক্লাস করো, এই ধরনের প্রত্যেকটা বেসিক প্রশ্নগুলো ভালো করে পড়ো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এই প্রত্যেকটা কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।